এই ডিপ ডাইভে স্বাগত। আজ আমরা ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের আহ, কয়েকটা বেশ জটিল কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিক নিয়ে একটু আলোচনা করব। আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলোর ভিত্তিতে আমরা মূলত তিনটা দিকে ফোকাস রাখব। ইহুদি আর ফিলিস্তিনি মানে দুই পক্ষেরই আদিবাসিত্বের দাবি, তারপর রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে যে একটা পার্থক্য দেখি আমরা, আর সবশেষে আমেরিকার ভূমিকা, তাদের নীতিটা কি এই সংঘাতে। আমাদের লক্ষ্য হলো সূত্রগুলোতে কি বলা আছে, মূল যুক্তিগুলো কি, বিতর্কগুলো কি, সেগুলো সহজ করে তুলে ধরা। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই এই আদিবাসিত্বের দাবিটা নিয়ে কথা বলি। সূত্রগুলোতে তো দেখা যাচ্ছে দুটো একদম বিপরীতধর্মী ন্যারেটিভ, তাই না? ঠিক কিসের ভিত্তিতে এরা নিজেদের আদিবাসী বলছে? হ্যাঁ, দেখুন, সূত্র অনুযায়ী ইহুদিদের যে দাবিটা তার ভিত্তি হল এই অঞ্চলের সাথে তাদের প্রায় ধরুন ৩,০০০ বছরেরও বেশি সময় ধরে একটা পৈতৃক, আধ্যাত্মিক, সাংস্কৃতিক যোগাযোগ। ৩,০০০ বছর? আচ্ছা। হ্যাঁ, সূত্রগুলো জোর দেয় ওই যে ৪টি পবিত্র শহর, সেখানে তাদের ঐতিহাসিক উপস্থিতি, হিব্রু ভাষার পুনরুজ্জীবন, আর জায়নবাদকে তারা দেখে অনেকটা নির্বাসন থেকে নিজেদের প্রাচীন মাতৃভূমিতে ফিরে আসা হিসেবে। কিছু প্রত্নতাত্ত্বিক বা জেনেটিক স্টাডির কথাও সূত্রে আসে এই দাবির সপক্ষে। বুঝলাম। একটা দীর্ঘ ঐতিহাসিক আর আধ্যাত্মিক সম্পর্কের উপর ভিত্তি করে এই দাবি। আর ফিলিস্তিনিদের দিকটা, তাদের যুক্তিটা কি? ফিলিস্তিনিদের ক্ষেত্রে সূত্রগুলো বলছে তাদের দাবিটা মূলত এই ভূমিতে হাজার হাজার বছর ধরে একটানা যে বসবাস, মাটির সাথে যে গভীর টান, সেটার ওপর। ও আচ্ছা। বিশেষ করে তাদের যে ঐতিহ্যবাহী কৃষি, যেমন জলপাই গাছ, এটাকে তারা নিজেদের পরিচয়ের অংশ মনে করে। আর ১৯৪৮ সালের নাকবা ওই মহাবিপর্যয়, তারপরও যে তারা ভূমির সাথে সংযোগটা ধরে রেখেছে সেটার উপর খুব জোর দেয়। এই সূত্রগুলোতে একটা বসতি স্থাপনকারী ঔপনিবেশিক বা সেটলার কলোনিয়াল বিতর্ক নিয়েও বেশ আলোচনা দেখছি। যখন বাইরের লোক এসে স্থানীয়দের সরিয়ে নিজেদের বসতি গড়ে তোলে। এই তত্ত্বটা জায়নবাদের ক্ষেত্রে কিভাবে আসছে? সূত্রগুলোতে কি রকম যুক্তি, পাল্টা যুক্তি আছে? হ্যাঁ, এটা একটা বেশ প্রভাবশালী ব্যাখ্যা যা সূত্রগুলোতে আমরা পাই। এই ব্যাখ্যা অনুযায়ী জায়নবাদ আসলে একটা বাইরের ঔপনিবেশিক শক্তি যা আদিবাসী ফিলিস্তিনিদের উচ্ছেদ করেছে। হুম। তবে এর বিপরীতেও কিছু যুক্তি কিন্তু সূত্রে তুলে ধরা হয়েছে। যেমন কেউ কেউ বলেন, যেমন ধরুন ঐতিহাসিক বেনি মরিসের কথা সূত্রে আসে, যে জায়নবাদ ঠিক গতানুগতিক উপনিবেশবাদের সংজ্ঞায় পড়ে না, কারণ এর পেছনে অর্থনৈতিক স্বার্থের চেয়ে ঐতিহাসিক আর ধর্মীয় টানটাই নাকি বেশি ছিল। আচ্ছা। আবার ডেরেক পেন্সলারের মতো পণ্ডিতদের কথাও সূত্রে উল্লেখ করা হয়েছে, যারা বলছেন এটা আসলে মাতৃভূমিতে প্রত্যাবর্তন। একটা সূত্রে এমনও বলা হয়েছে যে আদিবাসিত্বের সংজ্ঞায় অপ্রভাবশালী গোষ্ঠী এই শর্তটা নাকি পরে যোগ করা হয়েছে, হয়তো ইহুদিদের বাদ দেওয়ার জন্য। ওহ। তবে হ্যাঁ, এটাও সত্যি যে জায়ানবাদের ভেতরেও কিন্তু ওই ফিলিস্তিনি জনসংখ্যাকে স্থানান্তর করার বা সরিয়ে দেওয়ার একটা বিতর্কিত চিন্তা ছিল। সেটাও সূত্রগুলো উল্লেখ আছে। এটা এই বিতর্কের একটা জটিল দিক। বেশ জটিল। আচ্ছা, এই পরিচয়ের দাবির পর আসি রাষ্ট্র হিসাবে স্বীকৃতির প্রশ্নে। সূত্র অনুযায়ী ইসরায়েল তো বেশ তাড়াতাড়ি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়ে গেল, কিন্তু ফিলিস্তিনের স্বীকৃতি পেতে এত সময় লাগছে কেন, এত বাধা কেন? দেখুন, সূত্রগুলো যা বলছে, ১৯৪৮ সালে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, সেটা জাতিসংঘের বিভাজন পরিকল্পনা রেজলিউশন 181, সেটার অধীনেই হয়েছিল। যদিও সীমান্ত নিয়ে অনেক বিতর্ক ছিল তখন, কিন্তু মন্টেভিডিও কনভেনশনের যে মূল শর্তগুলো থাকে একটা রাষ্ট্রের জন্য, যেমন? যেমন ধরুন স্থায়ী জনসংখ্যা, একটা নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক করার ক্ষমতা, এগুলো ইসরায়েল পূরণ করেছিল বলে মনে করা হয়। আর সবচেয়ে বড় ব্যাপার ছিল আমেরিকা আর তখনকার সোভিয়েত ইউনিয়ন, বড় শক্তিগুলো খুব দ্রুত স্বীকৃতি দিয়েছিল। হ্যাঁ, সেটা তো বটেই। আর পরের বছরই ১৯৪৯ সালে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ, এটা তাদের অবস্থানকে অনেক শক্ত করে। সূত্রগুলোতে স্বীকৃতির ঘোষণামূলক তত্ত্ব বা ডিক্লারেটরি থিওরির কথাও বলা আছে। স্বীকৃতি আসলে একটা বাস্তবতাকে শুধু স্বীকার করে নেওয়া। আচ্ছা, বুঝলাম। আর ফিলিস্তিনের পথটা এত কঠিন কেন? সূত্রগুলো কি বলছে? ফিলিস্তিনের ক্ষেত্রে চ্যালেঞ্জ অনেক। ১৯৮৮ সালে তারা রাষ্ট্র ঘোষণা করার পর এখন প্রায় ১৪৭টা দেশ স্বীকৃতি দিয়েছে। এটা মার্চ ২০২৫ পর্যন্ত তথ্য।
জাতিসংঘে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদাও পেয়েছে। কিন্তু পূর্ণ সদস্য নয়। ঠিক, পূর্ণ সদস্যপদ আটকে আছে মূলত নিরাপত্তা পরিষদে। মানে মার্কিন ভেটোর একটা আশঙ্কা সবসময় থাকে। আর বাস্তব সমস্যাও তো আছে, যেমন ধরুন এই যে বিভক্ত এলাকা, পশ্চিম তীর, গাজা। ফিলিস্তিনি কর্তৃপক্ষের ক্ষমতা সীমিত, হামাসের সাথে বিভেদ, আবার ইসরায়েলি দখলদারিত্বের কারণে একটা কার্যকর সার্বভৌম সরকারও ঠিক নেই। পশ্চিমা দেশগুলো স্বীকৃতির জন্য প্রায়ই নানা শর্তের কথা বলে আলোচনা, দ্বিরাষ্ট্র সমাধান, হামাসকে ক্ষমতা থেকে সরানো, এইসব। আন্তর্জাতিক আইন কি বলে? আন্তর্জাতিক আইন যেমন জাতিসংঘের 3236 নম্বর রেজলিউশন ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকার করে, কিন্তু সেটার বাস্তবায়ন তো রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভর করে, আর সেখানেই মূল বাধাটা। সূত্রগুলো এটাই বলছে। এই স্বীকৃতির খেলায় বাইরের শক্তির ভূমিকা তো খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমেরিকার। সূত্রগুলো একদিকে ইসরায়েলের প্রতি আমেরিকার বিরাট সমর্থন, আবার অন্যদিকে ফিলিস্তিনি মানবাধিকার ইস্যুতে তাদের এক ধরনের নীরবতা বা কম কথা বলার বিষয় তুলে ধরছে। এর কারণটা কি? হ্যাঁ, সূত্রগুলো এই মার্কিন ইসরায়েল সম্পর্কের গভীরতার দিকে ইঙ্গিত করে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল আমেরিকার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র। আমেরিকা ইসরায়েলকে প্রচুর পরিমাণে সামরিক, অর্থনৈতিক সাহায্য দেয়। সূত্রে উল্লেখ আছে যে এর মোট পরিমাণ $150 বিলিয়ন ছাড়িয়ে গেছে। গোয়েন্দা তথ্য আদান প্রদান তো আছেই, আর জাতিসংঘে কূটনৈতিক সুরক্ষা মানে ভেটো পাওয়ার দিয়ে বাঁচানো সেটাও করে। আর আমেরিকার ভেতরের রাজনীতি, সেটার কি কোনো ভূমিকা আছে? অবশ্যই, অভ্যন্তরীণ রাজনীতি একটা বিরাট ফ্যাক্টর। সূত্রগুলো বলছে ইসরায়েলপন্থী লবিং গ্রুপ যেমন AIPAC আর আমেরিকার ইভ্যাঞ্জেলিক্যাল খ্রিস্টিয়ানদের জোরালো সমর্থনের পেছনে কাজ করে। কিন্তু আমেরিকা তো মুখে দ্বিরাষ্ট্র সমাধানের কথা বলে, ফিলিস্তিনিদের মানবিক সাহায্যও তো দেয়। হ্যাঁ, দেয়। আর এটাই মার্কিন নীতির একটা কন্ট্রাডিকশন বা জটিলতা, যা সূত্রগুলোতে উঠে এসেছে। মানে আনুষ্ঠানিক অবস্থান একরকম, মানবিক সাহায্যও দেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও আমেরিকার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে। যেমন ধরুন সূত্রগুলো বলছে ইসরায়েলের কাজের সমালোচনামূলক কিছু মানবাধিকার রিপোর্ট আমেরিকা প্রত্যাখ্যান করেছে, অস্ত্র সরবরাহ চালিয়ে যাচ্ছে, গাজায় মানবিক সাহায্য ঠিকমতো পৌঁছতে না দেওয়ার ব্যাপারেও আমেরিকার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, জাতিসংঘের বিশেষজ্ঞরা যা বলছেন আর কি। আর সম্প্রতি UNRW মানে ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য যে জাতিসংঘের সংস্থা, তার ফান্ডিং বন্ধ করে দেওয়া, এইগুলো। আচ্ছা, তবে একটা ইন্টারেস্টিং বিষয় সূত্রগুলো বলছে, সেটা হলো আমেরিকার জনমত কিন্তু কিছুটা বদলাচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি নাকি বাড়ছে। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। তাহলে মানে সব মিলিয়ে আমরা কি দেখলাম? দুটো গভীর ঐতিহাসিক কিন্তু পরস্পর বিরোধী আদিবাসিত্বের দাবি, রাষ্ট্রীয় স্বীকৃতির ক্ষেত্রে আইন আর রাজনীতির এক জটিল খেলা, আর মার্কিন নীতি যা চলছে তাদের নিজেদের কৌশলগত স্বার্থ আর অভ্যন্তরীণ রাজনীতির হিসাব নিকাশে। একদম তাই। সূত্রগুলো বিশ্লেষণ করলে এটাই বোঝা যায় যে এটা শুধু জমি বা সীমান্ত নিয়ে বিরোধ না, এর ভেতরে জড়িয়ে আছে ইতিহাস, পরিচয়, আন্তর্জাতিক আইনের প্রয়োগ নিয়ে প্রশ্ন, আর অবশ্যই ক্ষমতার একটা অসম লড়াই। সবশেষে একটা প্রশ্ন তাহলে মনে আসছে, আমাদের সূত্রগুলোর তথ্যের উপর ভিত্তি করেই আমেরিকার ভেতরে এই যে জনমতের পরিবর্তনের কথা শোনা যাচ্ছে, বিশেষ করে তরুণদের মধ্যে ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি বাড়ছে, এই ভেতরের পরিবর্তনটা কি ভবিষ্যতে আমেরিকার দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি আর এই সংঘাতে তাদের ভূমিকায় কোনো বড় ধরনের পরিবর্তন আনতে পারে? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়।